দেখুন, মন্ত্রিসভার দপ্তর বন্টন হয়েছে, আমরা জানতে পেরেছি। আমার নিজের দপ্তর কি সেটা এখনো আমি চার্জ বুঝে নিইনি। আগামীকাল আমি যাবো, আমি মুর্শিদাবাদেই আছি। আগামীকাল দপ্তরে গিয়ে চার্জ বুঝে নেব এবং কি অবস্থায় রয়েছে। আমি যে দুটো বিভাগের দায়িত্ব পেয়েছি, সেই দুটো বিভাগ কি পরিস্থিতির মধ্যে রয়েছে, অনগ্রসর কল্যাণ বিভাগের কাজ কতটুকু হয়েছে, প্রতি বছর যে বাজেট হয় সেই বাজেট অনুযায়ী কাজ হয় না সেটা দুর্নীতি হয়, সেটাও যেমন খুঁজে বের করতে হবে, ঠিক তেমনিভাবে অন্যান্য অনগ্রসর শ্রেণীর কল্যাণের জন্য যে অর্থ বরাদ্দ হয় সেই অর্থে যেন তাদের কল্যাণকর কাজ হয় সেটা আমাকে দেখতে হবে। শুধু দেখা নয়, 100% করতে হবে। ঠিক তেমনিভাবে জনশিক্ষা এবং আমাদের যে লাইব্রেরির কথা বলা হয়েছে বা যে ডিপার্টমেন্ট দেওয়া হয়েছে, পূর্বে লাইব্রেরি ডিপার্টমেন্ট দেখতেন সিদ্দিকুল্লাহ, মন্ত্রী ছিলেন তিনি। তো প্রতি বছর যে বাজেট বরাদ্দ হতো লাইব্রেরির জন্য, জনশিক্ষার জন্য, সেটা আদৌ ব্যয় হতো না কাটমানি তোলাবাজিতে পুড়িয়ে যেত, সেটাও যেমন দেখতে হবে। তেমনি প্রত্যেকটা এলাকায়, আমার জেলা বলুন বা অন্যান্য জেলা বলুন, রাজ্য জুড়ে লাইব্রেরির অবস্থা কি আমরা সবাই জেনে গেছি। কোনো রিক্রুটমেন্ট নেই, বইপত্র নেই, জল নেই, পাখা ঘোরে না, এই অবস্থায় লাইব্রেরিগুলো পড়ে রয়েছে। আমার জেলার ডিস্ট্রিক্ট লাইব্রেরিতেও খাওয়ার জল থাকে না, ফ্যান ঘোরে না। আমার বিধানসভার লাইব্রেরির ক্ষেত্রেও তাই, বা আমার অন্যান্য বিধানসভা এলাকাতেও তাই। এই অবস্থা থেকে লাইব্রেরিগুলোকে বাঁচাতে হবে এবং আধুনিক করে তুলতে হবে। মানুষের যে লাইব্রেরি থেকে যে যতটুকু চাহিদা রয়েছে সেই চাহিদা পূরণ করার জন্য কাজ করতে হবে। আমাদের সরকার কাজ করার জন্য শপথ নিয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় এই 1 মাসের মধ্যে এত ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে, যার ফলাফল মানুষ পেতে শুরু করেছে এবং মানুষ খুশি হয়েছে। ঠিক তেমনিভাবে প্রত্যেকটা ভারপ্রাপ্ত মন্ত্রীকে তাদেরও 100% দিতে হবে। আমাদের যে লক্ষ্য, এই বাংলাকে সোনার বাংলা হিসেবে গড়ে তোলা, সেই সোনার বাংলা গড়ে তুলতে গেলে প্রত্যেকটা ডিপার্টমেন্টের মন্ত্রীকে 100% কাজ করতে হবে। যেভাবে তৃণমূল কংগ্রেস 15 বছরে এই ডিপার্টমেন্টগুলোকে একেবারে চোরেদের আখড়ায় পরিণত করেছিল, সেই জায়গা থেকে আমাদেরকে বেরিয়ে এসে শুদ্ধ করে সমস্ত আধিকারিক কর্মচারীদেরকে নিয়ে একযোগে কাজ শুরু করতে হবে মানুষের বিকাশের জন্য। তাই আমার যে দুটো দপ্তর, সেই দুটো দপ্তরে আমি এটাই বলবো, বিগত দিনে যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতি কারা করেছে খুঁজে বের করে যেমন তাদের শাস্তি দিতে হবে, একইভাবে আমাদের সরকার এবারের বাজেটের যে অর্থ বরাদ্দ করবে সেই বরাদ্দকৃত অর্থ দিয়ে মানুষের কল্যাণ করতে হবে, মানুষের চাহিদা পূরণ করতে হবে। এটাই আমার কাজ, এটাই আমার লক্ষ্য। এই শহরে তো কর্মসংস্কৃতি লাটে উঠেছে বললেই চলে। লালবাগ শহরে আছে সাব ডিভিশনাল লাইব্রেরি, যা মাসে মনে হয় কয়েকদিন খোলা থাকে। এ বিষয়ে কি বলবেন? দেখুন, অবশ্যই লাইব্রেরির যেটা নিয়ম বা যে পদ্ধতিতে চলা উচিত, আমরা সেই পদ্ধতিতেই চালানোর চেষ্টা করব। শুধু তাই নয়, আজকের দিনে আধুনিকীকরণ করা উচিত প্রত্যেকটা লাইব্রেরি। আধুনিকরণের তো প্রশ্নই নেই, বইপত্রই নেই, লাইব্রেরি ঢুকছে। আপনি বললেন যে সাব ডিভিশন লাইব্রেরি সপ্তাহে 1 দিন 2 দিন বা মাসে 1 দিন 2 দিন করে, এটা প্রতিদিন বইপ্রেমীরা আসবে। যারা লেখাপড়ার জন্য বইপত্র কিনতে পারে না, তারা লাইব্রেরিতে গিয়ে পড়াশোনা করে। সেই সমস্ত দুস্থ ছাত্রছাত্রীদের জন্য পর্যাপ্ত পরিমাণে বইপত্র সেখানে রাখতে হবে। একই সঙ্গে এগুলোকে ধীরে ধীরে ই লাইব্রেরি করা যায় কি না সে বিষয়টাই ভাবতে হবে। আজকের দিনে মানুষ অনেক আধুনিক হয়েছে, তো সেই আধুনিকতার ছোঁয়া লাইব্রেরিতেও আনতে হবে। এ বিষয়ে আমার মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের মুখ্যমন্ত্রীর সঙ্গে অবশ্যই আলোচনা করব, বিভাগীয় আধিকারিকদের সঙ্গে বসবো এবং আলোচনার ভিত্তিতে আগামী দিনে কি কি করতে চাই সেগুলো আগামী দিন আপনাদের সামনে তুলে ধরবো। আপাতত এটাই বলবো, যে অর্থ বরাদ্দ হবে সেটা যেন মানুষের জন্য সম্পূর্ণ ব্যয় হয়, তার জন্য আমি 100% কাজ করব। আর একটা কথা আপনাকে বলি, মুর্শিদাবাদ শহর হচ্ছে পর্যটনের শহর। এই পর্যটন কেন্দ্রের জন্য সরকার থেকে বিগত দিনে হোমস্টের জন্য টাকা বরাদ্দ করেছিল। যে টাকাগুলো গিয়েছিল প্রাক্তন যারা সংগঠনের নেতৃত্ব আছে তাদের কাছে। হোমস্টে হয়েছে কিনা বলতে পারবো না, কোনো হোমস্টে নাই, আপনার প্লেট নাই। একটি মাত্র হোমস্টের প্লেট আছে এআর খানের। এ বিষয়ে কি বলবেন? এই যে যারা আধিকারিক, জানা যাচ্ছে যে তারা এর সঙ্গে যুক্ত আছে, আমার কাছে লিস্ট আছে, আপনি কি বলবেন? দেখুন, এই যে হোমস্টে বলছেন, শুধু তো হোমস্টে নয়, পর্যটন শিল্প ঢুকছে এই আমার শহরে, এই জেলায় বিধানসভা।
কোনো সেক্টরে কাজ হয়নি। সরকার উন্নয়নের টাকা দিয়েছে, সেগুলো কাটমানিতেই চলে গেছে। মানে মাছ চুরি করতে গিয়ে গোটা পুকুরই চুরি করে নিয়েছে। হোমস্টে নেই, অথচ হোমস্টের নামে বরাদ্দ হয়ে টাকা হয়ে গেছে। সেই টাকা নেতাদের পকেটে গেছে বা আধিকারিকদের পকেটে গেছে। যিনি আমাদের পর্যটন মন্ত্রী হয়েছেন শিলিগুড়ির শঙ্কর ঘোষ, অবশ্যই তার সঙ্গে আমার এলাকার পর্যটন শিল্প নিয়ে আমি বসবো। এখানে কোন কোন ক্ষেত্রে দুর্নীতি হয়েছে মাননীয় মন্ত্রীর সঙ্গে আলোচনা করে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয় তার জন্য তার প্রতি আবেদন রাখবো। এবং একই সঙ্গে আমার বিধানসভা সহ উনি তো অবশ্যই সচেষ্ট হবেন। উনি একজন দক্ষ রাজনীতিবিদ এবং দক্ষ ব্যক্তিত্ব, আধুনিক শিক্ষায় শিক্ষিত ব্যক্তি। তিনি চাইবেন পর্যটন শিল্পের বিকাশ ঘটিয়ে সারা দেশ তথা বিশ্বের পর্যটকদেরকে আমাদের বাংলায় আকর্ষিত করার। তার সঙ্গে সঙ্গে আমার জেলা মুর্শিদাবাদ জেলা এবং মুর্শিদাবাদ বিধানসভার পর্যটন শিল্পের বিকাশের জন্য তার সঙ্গে বসবো এবং আলোচনা করে আগামী দিনে পর্যটন শিল্পের বিকাশ ঘটাতে সচেষ্ট হব। লাস্ট প্রশ্ন আমার, যে একটি অফিসে 17 জন লেবার, তারাই অফিসিয়াল কাজকর্ম করছে, যার ফলে সরকারের যে অন্নপূর্ণা ভাণ্ডার, সেই ভাণ্ডারের কাজে দুর্নীতি চলছে বলবো। কারণ যারা 2 তারিখ পর্যন্ত 3 তারিখ পর্যন্ত যারা ফর্ম জমা দিয়েছে অফিসে, তাদের ফর্মগুলো ডিসপ্যাচ হয়নি, অন্য ফর্মগুলো হচ্ছে। এই ব্যাপারে কি বলবেন, এই যে এরকমভাবে আপনার জায়গায় এই ধরনের চলছে? দেখুন, আমাদের সরকার রাজনৈতিক দলের হাতে ফর্ম দেয়নি। সরকার একেবারে পরিচ্ছন্ন থেকে কাজ করতে চেয়েছিলেন বলেই পৌরসভার ক্ষেত্রে পৌরসভার কর্মচারীদের দিয়ে বাড়ি বাড়ি ফর্ম দেওয়ার কথা বলেছে। যে কর্মচারীদের তালিকা এখানকার পৌরপিতা দিয়েছিলেন বা যে কর্মচারীদের দিয়ে তিনি কাজ করাতে চেয়েছেন বা করাচ্ছেন, আমাদের কাছে বিভিন্ন জায়গা থেকে খবর আসছে সেক্ষেত্রে দুর্নীতি হচ্ছে। তিনি বেছে বেছে তার পছন্দের মানুষকে ফর্ম দিচ্ছেন। যে ফর্মগুলো ফিল আপ হয়েছে, জমা হয়েছে, তাদের সবার ফর্ম এন্ট্রি হয়নি, তাদের সবার ক্ষেত্রে টাকা যায়নি। এই যে ঘটনাগুলো ঘটাচ্ছে, এক্ষেত্রে তারা পুরাতন দিনের যে কাজকর্ম, তাদের যে চরিত্র ছিল, সেই চরিত্র থেকে সরে আসতে পারে। তারা এখনো ভাবছে আমরা তৃণমূলের জমানায় আছি, যেখানে কাঠমানি তোলাবাজি ধান্দাগিরি হতো, এখনো সেটাই করব। এবং সেই অনেক ক্ষেত্রে তারা আমাদের রাজ্য সরকারকে কুলসিত করার জন্য তারা ইচ্ছাকৃতভাবে ভুল করছে বা যে ফর্মগুলো ফিল আপ হয়েছে সেগুলোকে ফেলে রেখে তাদের পছন্দ মতো লোকের আধার নাম্বার দিয়ে টাকা ঢোকানোর কাজ করেছে। আমাদের কাছে খবর এসেছে। আমরা অবশ্যই আমাদের যিনি ডিপার্টমেন্টাল মিনিস্টার রয়েছেন তাকে এটা জানানো হবে এবং কেন হলো তদন্ত করে যারা দোষী তাদের যেন শাস্তি হয় তার জন্য আমরা আবেদন জানাবো। ধন্যবাদ।